পুরীতে বেড়াতে এসে সমুদ্রের কাছাকাছি ও বাজেট ফ্রেন্ডলি জায়গায় থাকতে কেই বা না চায়। তাই আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের জন্য এমনই একটা কম বাজেটে থাকা ও খাওয়ার জায়গার সন্ধান দিতে চলেছি, যেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ও সমুদ্রের একদমই কাছাকাছি জায়গায় অবস্থিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি পেজে সব লোকা। আজ আমি এখন দাঁড়িয়ে আছি পুরীতে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি এখন পুরুষোত্তম গৌরীয় মঠের ঠিক অফিসের সামনেই দাঁড়িয়ে আছি। আমার চ্যানেলে হয়তো যারা আমাকে দেখছেন বা দেখেন আমার ভিডিও, তারা আমার চ্যানেলে এর আগেও একটা ভিডিও দেখতে পাবেন এই পুরুষোত্তম গৌরীয় মঠের ওপর। আপনাদের রেসপন্স এবং আপনাদের ভালোবাসার জন্য আমি আরেকবার এসেছি, নতুন কি আপডেট হয়েছে সেটা জানার জন্য। আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এখানে নতুন এখন রুম রেন্ট কী হয়েছে, এখানকার ভোগ প্রসাদের মূল্যই এখন কি আছে, এখানকার ভোগ প্রসাদ কাটার যে কুপন কাটবেন তার টাইমিং এখন কি হয়েছে, একটা রুমে কজনকে অ্যালাউ করে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিওয় পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন সব কিছু কিন্তু ইনফরমেশন ডিটেলসে এই ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন, আপনারা ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন বিনা দ্বিধায় আমাকে কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু বলে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন প্রথমেই আমি আপনাদেরকে জানাবো আপনারা পুরী স্টেশন থেকে এই পুরুষোত্তম গৌরীয় মঠে কিভাবে এসে পৌঁছাবেন। হাওড়া, শিয়ালদা বা যে কোনো দিক থেকেই আপনারা ট্রেনে করে পুরী স্টেশন আসার পর সরাসরি চলে আসুন প্রথমেই পুরী স্টেশনের বাইরে। আর এই স্টেশন থেকে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠে যাবার জন্য আপনারা পেয়ে যাবেন অটো, টোটো, বাস বা কার। এই পুরী রেলওয়ে স্টেশন থেকে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠের ডিস্টেন্স হলো 3.2 কিলোমিটার। অটো বা গাড়ি করে যেতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। অটো ভাড়া আপনাদের কাছে 250-300 বা তার বেশিও চাইতে পারে। অটোতে ওঠার আগে একটু দাম দর করে নেবেন। অটো, টোটো বা কারে করে এলে আপনাদেরকে ডিরেক্টলি পুরুষোত্তম গৌরীয় মঠের সামনেই নামিয়ে দেবে। এছাড়া পুরী স্টেশন থেকে যদি কেউ পুরুষোত্তম গৌরীয় মঠ পর্যন্ত পৌঁছাতে চান খুবই কম টাকায়, তাদের জন্য আমি একটা মাধ্যম বলে দিচ্ছি। পুরী স্টেশনের বাইরে থেকেই এই এসি বাসগুলো পেয়ে যাবেন, এগুলি গভর্নমেন্ট বাস। এগুলি ধরে আপনারা স্বর্গদুয়ারের চৈতন্য স্ট্যাচু পর্যন্ত চলে আসবেন। পার হেড আপনাদের ভাড়া পড়বে 10 টাকা করে। এই বাসগুলি কখন ছাড়ে, বাসগুলি কতক্ষণ পর পর পাওয়া যায়, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে একটি ডেডিকেটেড এই বাসগুলির ওপর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এই বাসে করে এলে আপনারা চৈতন্য স্ট্যাচুতে সামনে নেমে যাবেন স্বর্গদুয়ারের। আর এই চৈতন্য স্ট্যাচুর ঠিক ডান দিকেই দেখবেন একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই বাঁ দিকে যে রোডটা পড়বে স্বর্গদুয়ার শ্মশানের পাশ দিয়ে, এই স্বর্গদুয়ার শ্মশানের রোড ধরেই সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠ। ইস্কনের ঠিক উল্টো দিকেই অবস্থিত এই পুরুষোত্তম গৌরীয় মঠটি। এই পুরুষোত্তম গৌরীয় মঠটি হলো মায়াপুর শ্রী চৈতন্য মঠের একটি শাখা। এই মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই আপনারা প্রথমেই সামনের দিকে তাকালে দেখতে পাবেন এখানকার অফিস রুম। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো এখানকার অফিস রুম। আর অফিস রুমের ঠিক ডান দিকেই আছে এখানকার মেন মন্দির। যদি আপনাদের আগে থেকে রুম বুকিং করা থাকে বা যদি যারা চাইছেন এখানে এসে সরাসরি রুম বুকিং করতে, তারা প্রথমেই কিন্তু অফিসে চলে আসবেন। অফিসে এসে এখানে যেই স্টাফরা থাকবে তাদের সাথে কথা বলে নেবেন। মন্দিরের পাশেই কিন্তু অফিস রুমটি অবস্থিত, তাই অফিস রুমে যাওয়ার সময় আপনারা জুতো অবশ্যই এখানে খুলে রাখবেন। এই পুরুষোত্তম গৌরীয় মঠের রাধা গোবিন্দের মন্দিরটি আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। এটাই হলো এখানকার মেন মন্দির। আপনারা যারা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা সকাল সকাল কুপনটি কেটে নেবেন। এখানে দুপুর 12টা থেকে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আপনাদেরকে এখানেই মেঝে আসন পেতে বসিয়েই কিন্তু খাওয়ানো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই মঠের ঠিক মাঝখানেই আপনারা দেখতে পাবেন একটি বড় তুলসী মঞ্চ। চারদিক দিয়ে দেখুন ঘিরে রাখা আছে, খুব সুন্দর এই জায়গাটা। চলুন আপনাদেরকে এখানকার সব এরিয়াটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আর সাথে কিছু রুমও দেখিয়ে দিই।
এখানে অতিথিদের জন্য যে 3টে বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোর কিন্তু নামকরণ করা হয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আছে। আপনারা একটু নামগুলো দেখে একটু মনে রাখবেন, তাহলে বুকিং করার সময় আপনারা যেমন বলবেন সেই অনুযায়ী ওরা কিন্তু রুম আপনাদেরকে সেই বিল্ডিংয়েই দেবে। এই যে বাঁদিকের বিল্ডিংটি দেখছেন এর নাম হলো তীর্থকুঞ্জ। আর এই সামনের সোজা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন এইটা হলো নীলকুঠির। আমরা এখন যাচ্ছি নীলকুঠির 3 তলায়। দোতলা একতলা সবই ভর্তি ছিল, মানে গেস্টরা ছিলেন, সেজন্য আমরা এখন 3 তলায় যাচ্ছি। আপনাদেরকে একটা রুম দেখাচ্ছি, চলুন। আপনাদেরকে জানিয়ে রাখি এই নীলকুঠি হলো 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। চলে এলাম 3 তলায়। এই যে দেখতে পাচ্ছেন 3 তলা থেকে ভিতরের ভিউ। এই 3 তলার উপরে আপনাদেরকে এখন আমি যে রুমটা দেখাবো রুম নাম্বার C10। এই দেখুন এটা হলো রুমের ভিউ। এদিকে একটা উইন্ডো আছে, আমি এই দরজা দিয়ে প্রবেশ করলাম। এই যে উইন্ডো আছে এদিকে একটা, ওদিকে একটা উইন্ডো আছে। দেখুন টি টেবিল, চেয়ার, একটা বড় কিং সাইজ বেড আছে। 3জন তো শুতে পারবেনই, এবং অ্যাডজাস্ট করে যদি শুতে পারেন আড়ে আড়ে তাহলে 4জনও শুতে পারবেন। এটা হলো ওয়াশরুমটা, দেখুন কোমোড আছে, বেশ ভালো বড় ওয়াশরুম। যা যা দরকার সবই দেওয়া আছে। দেখুন বালতি, মগ, শাওয়ার সব কিছুই আছে এখানে। বেসিক যা যা লাগে সব কিছুই কিন্তু দেওয়া আছে, বেশ বড় সাইজের। সকেটও আছে, মোবাইল চার্জিংয়ের জন্য কোনো অসুবিধা নেই। আর জামা কাপড় রাখার দেখুন হ্যাঙ্গার টাইপের একটা করা আছে। ভালো, রুমটা বেশ ভালো, বড় সাইজের, 2টো জানলা আছে রুমে। চলুন এবার এই 3 তলাতেই আরেকটা রুম দেখাচ্ছি, C12। এই রুমের একটা বিশেষত্ব আছে, এই রুম থেকে কিন্তু সমুদ্রের ভিউ দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন রুমের একই রকমই সবকিছুই দেওয়া আছে, রুমটা সেমি। রুমটা সাইজটা একটু বড় এই রুমের থেকে। এই যে এই রুমে থাকার যে মেন প্লাস পয়েন্টটি সেটি বুঝতেই পারছেন, এই রুমের ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র দর্শন করতে পারবেন। দেখুন সমুদ্র কত কাছে এই পুরুষোত্তম গৌড়ীয় মঠ থেকে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। সামনে একটা দুটো হোটেল আছে, তার সামনেই কিন্তু সমুদ্র। এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু আপনাদেরকে সমুদ্রে যেতে হবে। এটাই হচ্ছে স্বর্গদুয়ার বীচ, দেখতে পাচ্ছেন। 3 তলায় আপনাদেরকে 2টো রুম দেখিয়ে দিলাম। এবার আমরা 4 তলার দিকে যাচ্ছি। 4 তলায় আসলে কোনো রুম ফাঁকা ছিল না সেই সময়, আমি যে সময় গেছিলাম, তো সেই জন্য আপনাদেরকে 4 তলায় আর কোনো রুম দেখাতে পাচ্ছি না। এখন আমি যাচ্ছি ছাদে। চলুন ছাদ থেকে একবার আপনাদেরকে পুরো এরিয়ার ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়ার ভিউ। এই যে বিল্ডিংগুলোর ভাগগুলো দেখতে পাচ্ছেন, এদিকে একটা এদিকে একটা। আরে দেখুন ছাদে যদি আপনারা আসেন তো ছাদ থেকে একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। দেখুন সমুদ্রর অসাধারণ এই দৃশ্যটা কিন্তু ছাদে এলে আমরা উপভোগ করতে পারবেন। দারুণ লাগছে দেখুন। আপনারা যারা এই পুরুষোত্তম গৌড়ীয় মঠ থেকে বিচে যাওয়ার জন্য ভাবছেন যে সমুদ্র এখান থেকে কতটা দূর, তাদেরকে জানিয়ে রাখি সমুদ্র কিন্তু এখান থেকে 1 থেকে 1.5 মিনিট, জাস্ট পায়ে 1 থেকে 1.5 মিনিট হেঁটে যাবেন, আপনারা স্বর্গদুয়ার বিচে চলে যাবেন। নীলকুঠি আর তীর্থকুঞ্জ দুটো বিল্ডিং কিন্তু পাশাপাশি গায়ে গায়ে লাগানো, তাই নীলকুঠির ভেতর থেকে আপনারা তীর্থকুঞ্জে চলে আসতে পারবেন। আমি তীর্থকুঞ্জে এখন একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি এই তীর্থকুঞ্জের কোনো রুম দেখাতে পারছি না, কারণ প্রত্যেকটা রুমেই কিন্তু গেস্ট ছিল। আর এই যে ইয়েলো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই ইয়েলো কালারের, এখানে থাকে মহারাজজি ও কর্তৃপক্ষের, এখানকার যারা কর্তৃপক্ষের লোকজন তারা। এই বিল্ডিংটার কোনো রুম ভাড়া দেওয়া হয় না। এই যে দূরে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের বিল্ডিংটি, চলুন ওখানে কয়েকটা রুম দেখায়। চলুন এই বিল্ডিং এ এবার আপনাদেরকে রুম দেখাই। এই বিল্ডিংটা হচ্ছে সেই বিল্ডিং যেটা প্রথমে ঢুকিয়ে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ভক্তনিবাস বিল্ডিং। আর আপনারা মনে রাখবেন সমুদ্র থেকে স্নান করার পর এসে এই ভক্তনিবাসের পাশেই কিন্তু দেখুন হাত পা ধোয়ার জন্য কল করা আছে। আপনারা যারা সমুদ্র স্নান করবেন তারা এখানে এসে আগে পা ধুয়ে তবেই কিন্তু যে কোনো বিল্ডিং বা রুমে প্রবেশ করবেন। এই অফিস রুমের ঠিক সামনেই দেখুন এই ভক্তনিবাস বিল্ডিংটি অবস্থিত। চলুন এখন আমি ভক্তনিবাস বিল্ডিং এ যাই, কয়েকটা রুম যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, চলুন একটু দেখিয়ে দিই।
এই ভক্তনিবাস বিল্ডিংটি হলো 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আমি এখন আছি দোতলায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দোতলার ভিউ। ওই যে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের যে বিল্ডিংগুলো, ওখানেই আছে তীর্থকুঞ্জ ও নীলকুঠির বিল্ডিং। আপনাদেরকে এর আগে যে রুমগুলো দেখালাম ওই নীলকুঠির বিল্ডিংয়ের। দোতলায় কোনো রুম ফাঁকা ছিল না, তাই আমি চলে এলাম 3 তলায়। এই দেখুন এটা হলো 3 তলার ভিউ। চলুন 3 তলায় একটা রুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ভক্তনিবাস বিল্ডিংয়ের 3 তলায় এখন আমি আপনাদেরকে যে রুমটি দেখাতে চলেছি, এই রুমের নাম্বার হলো 119। এই যে চলুন রুমে প্রবেশ করছি। বেশ বড় সড়ো রুমটা দেখুন। এই দেখুন এটা হচ্ছে রুমের ভিউটা, পুরো দেখে নিন। এই যে এই দরজা দিয়ে আমি প্রবেশ করলাম, এদিকে একটা দেখুন উইন্ডো আছে, আর ওই পাশে দেখুন একটা উইন্ডো আছে, তার পাশেই কিন্তু একটা ব্যালকনি আছে। এই যে, আর অ্যাটাচ টয়লেট প্রত্যেকটা রুমেই তো এখানে আছে। দেখুন টয়লেটটা একটু যা যা থাকে মোটামুটি বেসিক সবই আছে, এমনি খারাপ নয়, ঠিক আছে, মানে কাজ চলে যাওয়ার মতো আর কি। এই যে দেখুন খাটটা দেখুন, বেডটা কিন্তু অনেকটা বড়। 3 জন তো কমফোর্টেবলি শুতে পারবেন। আপনাদের সঙ্গে যদি 4 জনও থাকে তো 4 জন অ্যাডজাস্ট করে শুয়ে নিতে পারবেন, অসুবিধা হবে না। আর ফ্যান লাইট এগুলো তো কমন, সবই যা থাকে এগুলো তো আছেই। বেশ খোলামেলা রুম, হাওয়া বাতাস আলো বাতাস কিন্তু সবই ভালোই আসছে এই রুমে। এই দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা এরকম জার নিয়ে জল কিনে খেতে পারবেন, জলের জন্য কোনো অসুবিধা হবে না। আপনাদের 80 টাকা করে নেবে এই এক একটা জার। চলুন ব্যালকনিটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ব্যালকনির ভিউ। ব্যালকনি থেকে কিন্তু আপনারা এখানে সমুদ্র দেখতে পাবেন না এই বিল্ডিং থেকে, কিন্তু এই দেখুন একটা রাস্তার ভিউ দেখতে পাবেন। ব্যালকনি থেকে এসে দাঁড়ালেই বাইরের দিকে যে বড় বিল্ডিংটি দেখতে পাবেন এটা হলো ইস্কন। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঠিক বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, এখান থেকে 1 থেকে 1.5 মিনিট হেঁটে গেলেই কিন্তু স্বর্গদুয়ার সি বিচ, আপনারা সমুদ্রের বিচের কাছে পৌঁছে যেতে পারবেন। এখানকার প্রতিটা বিল্ডিংয়ের রুম রেন্ট হলো 700 টাকা করে। মানে আপনারা যদি অফ সিজনে আসেন 700 টাকা, আর যদি সিজন টাইমে আসেন তাহলে 1100 থেকে 1200 টাকার মতো পড়বে রুম রেন্ট। যদি 3টে বিল্ডিংয়ের মধ্যে কোথায় থাকতে, মানে কোথায় থাকা যদি ভালো হবে আমাকে যদি জিজ্ঞেস করেন, তো আমি অবশ্যই বলবো আপনারা চেষ্টা করবেন ভক্তনিবাস বিল্ডিংয়ে থাকতে। আর একটা জিনিস কথা বলে দিচ্ছি, মনে রাখবেন, এই ভক্তনিবাস বিল্ডিংয়ের দোতলা আর 3 তলার মধ্যেই থাকার চেষ্টা করবেন, কারণ এই দুটো তলাতেই কিন্তু প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি পাবেন। একতলা মানে গ্রাউন্ড ফ্লোরে থাকলে কিন্তু ব্যালকনি পাবেন না। এখন আমরা এবার নিচে চলে এলাম। চলুন একটু অফিস রুমে যাই। অফিস রুমে গিয়ে একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন অফিস টাইমিং, এই টাইমের মধ্যেই কিন্তু আপনারা ফোন করবেন যদি এখানে রুম বুকিং করতে চান তো। আর চলুন একটু অফিস রুমে গিয়ে জিজ্ঞেস করি এখানে কিভাবে রুম বুকিং হবে বা আরও ডিটেলস সব ইনফরমেশন। নমস্কার। তো এখানে বুকিং কিভাবে করবে যদি বলেন, যারা এখানে আসতে চাইছে? ম্যাক্সিমাম 3 মাস আগে থেকে বুকিং শুরু হয়। আচ্ছা আগে থেকে বুকিং করলে কি যেমন রুম চাইলে তেমন রুম পাওয়া যায়। আচ্ছা। আর বুকিং করার সময় যখন বুকিং করবে তো আপনারা কিভাবে বুকিংটা করবেন একটু যদি বলে দিন। ওইটা মোবাইলে কার্ড আছে আমাদের, আচ্ছা, যে এখানকার যে নাম্বারটা আছে, হ্যাঁ আমি ডেসক্রিপশনে দিয়েও দেবো, বলেও দেবো। হ্যাঁ, ওই নাম্বারে ফোন করে ফোন করলে আগে থেকে বুকিং করতে হয়। আচ্ছা, বুকিং এর সময় কত টাকা পেমেন্ট দিতে হয় অ্যাডভান্স? ম্যাক্সিমাম 30%। 30% দিলেই বুকিং হয়ে যাবে, আর বাকিটা এখানে এসে পেমেন্ট করে বাকিটা দেবে। এখানে এসে payment করতে আচ্ছা, আর এখানে আসার সময় কি কি ডকুমেন্টস আনতে হবে? হয়। আধার কার্ড। আধার কার্ড আধার একজনের কার্ডের আনলেই xerox হবে copy। নাকি? যে কোনো একজন দুজনের লাগে। আচ্ছা, আর রুমে কজনকে অ্যালাউ করেন? একটা রুমে 3 জন থাকতে পারে কমফোর্টেবল, হ্যাঁ। বাচ্চা নিয়ে 4 জন অ্যাডজাস্ট করে নিজেদের থাকতে হয়। আর আপনাদের চেক ইন চেক আউটটা একটু বলে দেবেন তো ভালো হতো। চেক ইন হচ্ছে সকাল 8টা, আচ্ছা আর চেক আউট হচ্ছে সকাল 6:30। আচ্ছা, চেক ইন যদি রুম খালি থাকে ওটা ফোন করে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আমরা সকাল 5:30-6টায় রুম দিয়ে দেওয়া হয় আচ্ছা। যদি আর রুম খালি থাকে। আর বলছি যে আপনাদের এখানকার যে ভোগ প্রসাদের খাওয়ার ব্যবস্থা আছে, তো কুপনটা সকালে কখন কাটা হয়? সকাল 9টার মধ্যে হচ্ছে দুপুর 12টার সময় প্রসাদ। সকাল 9টার মধ্যে কুপন কেটে নিতে হবে। হ্যাঁ, আর কুপনের প্রাইস মূল্য হলো আপনার 120 টাকা। সকালে 120 টাকা। 120 আচ্ছা, আর যদি রাতে কি খাওয়ার ব্যবস্থা আছে? রাতে আছে, আচ্ছা রাত্রিতে হচ্ছে 80 টাকা। সন্ধ্যে 8টার সময় প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, রাতের কুপনটা কখন কাটতে হবে? রাতের কুপন সকাল 11টার মধ্যে দেওয়া হয়। আচ্ছা, আর এখানে একজনকে অ্যালাউ করেন আপনারা? না, সিঙ্গেল অ্যালাউ নেই। সিঙ্গেল অ্যালাউ নেই? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে ওই গেট কখন ওপেন হয়, গেট কখন ক্লোজ হয়? গেট হচ্ছে ভোর 5টায় খুলে দেয়, ভোর 5টা, আর রাত 10:30টায় গেট বন্ধ। 10:30টা। আচ্ছা, যদি 11টা পর্যন্ত কি অ্যালাউ করেন? রাত 10:30 থেকে 11টার 11টার মধ্যে মধ্যেই হয়ে যায়। আচ্ছা, এখানে কি বাইরে থেকে যারা ধরুন বাইরে এখানে তো অন্য জায়গায় এখানে হয়তো রুম পায়নি, বাইরে আছে, তারা কি এখানে এসে ভোগ প্রসাদ খেতে পারে? পেতে পারে, সবাই পেতে আচ্ছা, পারে। তারা সকালে এসে কুপন কাটলে ভোগ প্রসাদ খেতে পারবে। থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছেন মধ্যাহ্নে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় 12টা থেকে, আমি তার কুপন কেটে নিয়েছিলাম। কুপনের মূল্য পড়েছিল এক একজনের 120 টাকা করে। আপনারা যারা মধ্যাহ্নে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটবেন তারা কিন্তু এখানে 12টার মধ্যেই চলে আসবেন,
কারণ দুপুর 12টা থেকেই কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায়। ঠিক 12টা 5-এ আমাদের খাওয়ান দাওয়ান শুরু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে পড়েছে। মেঝেতে যারা বসবেন তাদের আসন পেতে দেবে, আর যাদের বয়স্ক লোক আছেন, পায়ের সমস্যা আছে, তারা এখানে সাইডে কিছু বেঞ্চ লাগানো আছে, সেই বেঞ্চে গিয়ে বসে পড়তে পারবেন। আমাদের পাতা দেওয়ার সাথে সাথে জল দিয়ে গেল। আমাদের দিয়েছিল অন্ন, ডাল, আলুর চিপস, বাঁধাকপির তরকারি ও পনিরের তরকারি, সাথে ছিল চাটনি ও পায়েস। প্রতিটা প্রসাদের টেস্ট ছিল অসাধারণ, মানে অসাধারণ সুস্বাদু ছিল। আপনারা যে যত খুশি ইচ্ছা খেতে পারেন। তারপরে আমরা এসেছিলাম প্রভু শ্রী জগন্নাথ টেম্পেলে। পুরুষোত্তম গৌরীয় মঠ থেকে এই জগন্নাথ টেম্পেলের ডিস্টেন্স হলো 1.4 কিলোমিটার। পুরীর সন্ধ্যেটা হচ্ছে সমুদ্রের বিচে বসার জন্য অসাধারণ একটা টাইম, তাই আমরা সন্ধ্যের টাইমটা স্বর্গদ্বার বিচেই বসে কাটালাম। আর রাতের দিকে আমরা আমাদের ডিনারটা কিন্তু বাইরেই করে নিয়েছিলাম সেদিন। আর সেদিন আমরা চলে এসেছিলাম 10:30টার মধ্যেই। আপনারা চেষ্টা করবেন 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু পুরুষোত্তম গৌরীয় মঠের ভিতরে প্রবেশ করার জন্য, কারণ গেট 11টায় ক্লোজ হয়ে যায়। এরপর পুরীতে কয়েকটা দিন কাটিয়ে ভরাক্রান্ত মন নিয়ে পুরী আর প্রভু জগন্নাথজির কাছ থেকে বিদায় নিলাম। এই পুরুষোত্তম গৌরীয় মঠের ওপর আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল ভিডিও বলে মনে হয়, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইবই আমাকে অনুপ্রেরণা দেয় এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।